সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ঘরে বসে নিয়মিত অনলাইনে তোমরা পড়াশোনা করছো এবং নিজেদেরকে দক্ষ করে তুলছো। প্রতিদিনকার ধারাবাহিকতার আয়োজনে আজ আমি তোমাদের সমীর স্যার রসায়নের যে আমরা পঞ্চম অধ্যায় করতেছিলাম রাসায়নিক বন্ধন, তারই ধারাবাহিকতায় আজ আমরা শিখব কিভাবে মৌল দ্বারা একটা যৌগ গঠন করা যায় এবং যৌগ গঠন করার পর সেখানে কি করে তাদের সামঞ্জস্য করে একটা সঠিক সংকেত লেখা যায়। আজ আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের প্র্যাকটিস শুরু করি। আমাদের দেখো উপরে যে হেডলাইনটা আছে রাসায়নিক সংকেত লেখার নিয়ম, তোমরা তোমাদের বইয়ে 88 পৃষ্ঠা এটা দেখতে পাবে। তো আমার এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই একবার রাসায়নিক সংকেত লেখার নিয়ম যেটা এটা একবার রিডিং করে নেবে। পরবর্তীতে আমার ভিডিওটা দেখলে তোমাদের তাহলে সহজে বোধগম্য হবে। তো আমরা আগে থেকেই জেনেছি রাসায়নিক বন্ধন জেনেছি, যোজ্যতা ইলেকট্রন জেনেছি, যোজনী জেনেছি, যৌগমূলক জেনেছি। এখন আমরা শিখব এগুলোর সাহায্যে কি করে আমরা রাসায়নিক সংকেত তৈরি করতে পারি। তো চলো শিক্ষার্থীরা, দেখো আমি লিখলাম হাইড্রোজেন যোগ হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আর এখানে H2। আমার আগে জানতে হবে এই H2 দ্বারা কি বোঝায় আর H দ্বারা কি বোঝায়। H2 দ্বারা বোঝাইছে একটা হাইড্রোজেনের পরমাণু না অণু, একটি H2 দ্বারা একটি হাইড্রোজেন অণু। H2 দ্বারা কি বোঝালো? একটি হাইড্রোজেন অণু। আর 1H দ্বারা কি বোঝাইছে? একটি হাইড্রোজেন পরমাণু, একইভাবে যদি আমাকে বলা হয় ও 2O আর 2O2, 2O আর 2O2 এই দ্বারা কি প্রকাশ করা হয়? আমরা আগেই জানি ও দ্বারা কি প্রকাশ করে? অক্সিজেনের প্রতীক। তাহলে এটা একটা কি অক্সিজেনের পরমাণু, এটা একটা অক্সিজেনের পরমাণু। তাহলে এই একটা এখানে আছে কয়টা? এইটা দ্বারা বোঝায় দুইটা অক্সিজেনের পরমাণু। কয়টা পরমাণু? দুইটি অক্সিজেনের পরমাণু, দুইটি অক্সিজেনের পরমাণু। তাহলে এই 2O2 দ্বারা কি বোঝাবে? এটা বোঝাবে দুটি অক্সিজেনের অণু। তাহলে আমরা বুঝতে পারলাম অণু আর পরমাণু 2O2, 1H বা H2 বা 2O বা 2O2 এটা দ্বারা কি বোঝানো হয় আমরা সহজেই বুঝতে পারলাম। একটা দ্বারা অণু আর একটা দ্বারা পরমাণু। এখন এই যে কতগুলো মৌল, এই যে দুটো কয়টা মৌল? এখানে হাইড্রোজেনের একটা মৌল, একটা, অর্থাৎ একই মৌলের দুটি পরমাণু মিলে তৈরি হলো একটা হাইড্রোজেন অণু। তাহলে কতিপয় পরমাণু মিলে কি তৈরি হয়েছে? একটা অণু। তাহলে একটু খেয়াল করো, এখানে কয়টা? দুইটা। তাহলে যে কয়টা পরমাণু, একটা অণুতে যে কয়টি পরমাণু থাকে, অর্থাৎ কতগুলো মৌলের পরমাণু নিয়ে যে অণুটা গঠিত হয়, ওই অণুতে ওই মৌলের কতটি পরমাণু আছে সেটা আমরা প্রকাশ করার জন্য ওই মৌলের প্রতীকের নিচে ছোট করে সেই সংখ্যাটা লিখে দেই। যেমন হাইড্রোজেন যোগ হাইড্রোজেন, এটা দ্বারা বোঝায় এখানে হাইড্রোজেনের দুটি পরমাণু মিলে একটি হাইড্রোজেনের অণু গঠিত হয়েছে, একটি হাইড্রোজেনের অণু গঠিত হয়েছে। দেখো আমি অক্সিজেনের ক্ষেত্রে একটু দেখাই তোমাদের। একটা অক্সিজেন যোগ অক্সিজেন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়েছে? O2, অর্থাৎ আমরা জেনে গেছি এটা হলো একটা অণু, এটা হলো একটা অক্সিজেনের অণু। তাহলে এখানে কয়টা অক্সিজেন আছে? দুইটা। তাহলে দুইটা মিলে এখানে যেটা তৈরি করলো, সেই দুই সংখ্যাটা আমরা কি করলাম? মৌলের প্রতীকের ডান পাশে নিচে লিখেছি। এখন এই দুটো না লিখে আমি এগুলো তোমরা যেহেতু দেখেছো এগুলো একটু মুছে নেই।
আমি এখন অক্সিজেন অক্সিজেন যোগ অক্সিজেন, তিনটা অক্সিজেন মিলে যদি তৈরি করি তাহলে এটা কি হলো H3। তাহলে এখানে কি হলো, কয়টা অক্সিজেন, তিনটা অক্সিজেনের পরমাণু মিলে একটা অক্সিজেন। এটা কি, এটার নাম হলো ওজোন। O3টা হলো আমাদের ওজোন গ্যাসের সংকেত, ওজোন, ওজোন গ্যাস। O3টা হলো আমাদের ওজোন গ্যাস। তাহলে ওখানে ওজোন গ্যাসের একটা অণু সৃষ্টি হয়েছে, ওটা যেমন অক্সিজেনের অণু ছিল, হাইড্রোজেন অণু ছিল, এরকম একটা ওজোন গ্যাসের একটা অণু সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কোনো একটা মৌলের প্রতীকের ডান পাশের নিচে যে অক্ষরটা আমরা লিখে থাকি সাবস্ক্রাইবড যাকে বলা হয়, সেইটা হলো ওই মৌলের পরমাণু সংখ্যা, ওই মৌলের পরমাণু সংখ্যা। আর সামগ্রিকভাবে যেটা বলা হয় তাকে বলা হয় অণু, সামগ্রিকভাবে অণু। আর এই যে সংখ্যাটা, এইটা হলো ওই মৌলের পরমাণুর সংখ্যা, ওই মৌলের পরমাণুর সংখ্যা। এখন তোমরা দেখো, আমরা যেমন সালফেট যদি লিখি, সালফেট অক্সিজেন কয়টা, 4টা। তাহলে এখানে কিন্তু আমরা অনায়াসেই বুঝতে পারলাম যে এখানে 4টা অক্সিজেন ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে আমাদের আরও একটু গভীর ব্যাখ্যা আছে, আমরা সেখানে যাব। তাহলে আমাদের যে প্রথম নিয়মটা কি শিখলাম, যদি একাধিক পরমাণু মিলে একটি অণু গঠন করে তাহলে কতটি পরমাণু ওই বন্ধনে অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটা ওই মৌলের প্রতীকের ডান দিকে নিচে ছোট করে লিখে দেব। এখন সব মৌল কি তাহলে আমাদের অণু গঠন করে? না, কতিপয় মৌল আছে যাদের অণু গঠন করা সম্ভব হয় না। যেমন ধরো ধাতুর ক্ষেত্রে, নর্মালি ধাতুর ক্ষেত্রে অণু গঠন করা আমাদের যায় না, কারণ তারা কখনো অণু গঠন করতে পারে না। যেমন সোডিয়াম, সোডিয়ামে কি তুমি এখানে কোনোভাবেই লিখতে পারবা না যে সোডিয়াম যোগ সোডিয়াম সমান সমান Na2, এভাবে তুমি কখনোই লিখতে পারবে না। আমি এর আগে যে সালফেট লিখছিলাম এটার নিয়ম আমরা 2 নম্বরে আলোচনা করব। তো সোডিয়াম যোগ সোডিয়াম Na2 এভাবে আমরা লিখতে পারবো না, কারণ সোডিয়ামের কোনো অণু গঠন সম্ভব না, তখন ওরা স্বতন্ত্রভাবে অবস্থান করে। অর্থাৎ সোডিয়াম সোডিয়ামের মতোই থাকবে, পটাশিয়াম পটাশিয়ামের মতোই থাকবে, তারপর মনে করো ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়ামের মতো থাকবে, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের মতো থাকবে। এরা কিন্তু অণু গঠন করে না। এটা হলো তোমাদের রুল 1 ছিল। এবার রুল 2 দেখো, 2 নম্বরটা একটা পড়ে নেবে। রুল 2 আছে যোজনীর ব্যবহার, যা আমরা পূর্বে শিখে এসেছি। আমি আবার একটু মনে করে দিই, কোনো একটা মৌল যতটি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে চায় বা হয় তার সংখ্যাই হলো তার যোজনী বা যোজ্যতা। অপরদিকে কোনো মৌল যে কয়টি অক্সিজেনের সাথে যুক্ত হয় তার দ্বিগুণ সংখ্যা হলো তার যোজনী। যদি কারো সমস্যা থাকে আমাকে অবশ্যই তোমরা নিচে কমেন্টস করে জেনে নেবে। এর পরবর্তীতে আমাদের যেটা আছে একটু খেয়াল করে দেখো, 2 নম্বরের যোজনী আমরা যেটা আলোচনা করতেছিলাম। আমরা এখন কোনো ক্ষেত্রে আমরা দেখি যৌগ গঠনে অণু যে রূপ গঠন করে, অণু যে রূপ অংশগ্রহণ করে, ঠিক একইভাবে পরমাণুও অংশগ্রহণ করে। তো সেক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো একটু ভিন্ন হয়ে থাকে। আমি যদি তোমাকে সংক্ষেপে একটা যৌগ লিখতে দেই, সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম আর কি লিখছি ক্লোরিন, তাহলে এই দুটো মিলে আমাদের যেটা উৎপন্ন হয় একটা লবণ উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড, তাই না? তো আমরা এই উভয়ের ক্ষেত্রে জানি সোডিয়ামের যোজনী কত 1 আর ক্লোরিনের যোজনী জানি 1। এরা একে অপরের বিপরীতের পাশে বসবে, অর্থাৎ এই ক্লোরিনের যে যোজনীটা এ বসবে সোডিয়ামের কাছে, আর এই সোডিয়ামের যে যোজনীটা এ বসবে ক্লোরিনের পাশে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি আমরা লিখি সোডিয়াম ক্লোরিন, এভাবে আমরা যেহেতু 1 লেখা প্রয়োজন হয় না তাই আমরা লিখি সোডিয়াম ক্লোরাইড। এখানে অনায়াসেই বোঝা যায় যে এদের দুজনের যোজনী একই, অনায়াসেই বোঝা যাচ্ছে কি দুজনের যোজনী একই। তাহলে ক্লিয়ার, মানে কি একজনের যোজনী আরেকজনের কাছে ব্যবহৃত হয়। আমি একটু দেখাই তোমার
হাইড্রোজেন যোগ অক্সিজেন। তো এখানে একটু যদি দেখো হাইড্রোজেনের যোজনী কত 1, নেক্সটে অক্সিজেনের যোজনী কত 2, আমরা এটা জানি। তাহলে হাইড্রোজেন যোজনী 1, অক্সিজেনের যোজনী 2। তো আমাদের নিয়ম অনুযায়ী কী হবে, অক্সিজেনের যোজনী যাবে হাইড্রোজেনের কাছে আর হাইড্রোজেন যোজন যাবে অক্সিজেনের কাছে। তাহলে দেখো অক্সিজেনের যোজনী 2 হাইড্রোজেনের পাশে গিয়ে বসলো আর অক্সিজেনের পাশে যে হাইড্রোজেনের 1, একে আমরা লিখি H2O, অর্থাৎ যেটাকে আমরা পানি বলে থাকি। তাহলে কিন্তু আমরা অনায়াসেই দেখো এই যোজনীর সাহায্যে আমরা কি করলাম, একটা রাসায়নিক সংকেত লিখলাম। কার রাসায়নিক সংকেত লিখেছি, পানির রাসায়নিক সংকেত লিখেছি। এখানে কার রাসায়নিক সংকেত লিখেছি, লবণ, যেটা আমাদের খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত লিখেছি। এছাড়া দেখো আরও একটু দেখাই তোমাদের, আমরা জানি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে আয়রন, আয়রনের যোজনী 2 আর 3। তাহলে একটু খেয়াল করো আয়রন আর ক্লোরিন, আমরা অলরেডি জানি আয়রনের যোজনী 1 আর আয়রনের যোজনী 2 আর 3, ক্লোরিন যোজনী হচ্ছে 1। তাহলে আমাদের এখানে আয়রনের 2, 3, ক্লোরিনের যোজনী 1। আমরা এতক্ষণে যে নিয়ম শিখেছি সেই অনুযায়ী আয়রনের কাছে কার যোজন যাবে, ক্লোরিনের যোজনী, আর ক্লোরিনের কাছে কার আসবে, আয়রনের যোজনী আসবে। তাহলে দেখো আয়রন লিখলাম Ap, এর পাশে গেল 1, ক্লোরিনের যোজনী এখন কত আছে 2, আমি একবার 2 দেব আর একবার দিব Ap1Cl3, একবার 2 দিলাম আর একবার 3। তাহলে আমরা একটু ব্যাখ্যা করে দেখি, ApCl2 আর একটা পেলাম ApCl3, অর্থাৎ আমরা যেটাকে বলি ফেরাস ক্লোরাইড আর একটা ফেরিক ক্লোরাইড। তাহলে অনায়াসেই কিন্তু আমাদের কী হয়ে গেল, একটা যৌগ গঠন হয়ে গেল। তাহলে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন দুটি মৌল অংশগ্রহণ করে বা অনুপরমাণু অংশগ্রহণ করে আমাদের কী করলো, একটা রাসায়নিক সংকেত তৈরি করলো। এই রাসায়নিক সংকেতের ক্ষেত্রে আমরা এখানে কি মেনটেন করেছি, যোজনী মেনটেন করেছি। আমরা একটু জটিল দিকে যাব এবার। এ তো আমি শুধু শুধু মৌল দিয়ে দেখালাম, হ্যাঁ, অর্থাৎ অনুপরমাণু দিয়ে দেখাইছি। এবার আমি যৌগমূলকের সাহায্যেও কিন্তু আমাদের রাসায়নিক সংকেত গঠিত হয়ে থাকে। যেমন হাইড্রোজেনের যোজনী আমরা জানি 1, সালফেট, সালফেটের যোজনী আমরা জানি কত 2। তো যেহেতু সালফেটের যোজনী 2, আমাদের নিয়ম অনুযায়ী সালফেটের এই 2 যাবে হাইড্রোজেনের কাছে আর হাইড্রোজেনের 1 যাবে সালফেটের কাছে। তাহলে এদের যদি ব্যাখ্যা করি, হাইড্রোজেনের কাছে গেল সালফেটের SO4, ব্র্যাকেট দিব আমরা 1 দেই, তাহলে বিক্রিয়া করে কত হয় H2SO4, তাহলে কিন্তু আমাদের যেটা সালফিউরিক অ্যাসিডের সংকেত পেয়ে গেলাম। এভাবে আমরা যোজনীর সাহায্যে রাসায়নিক সংকেত লিখতে পারি। কিন্তু এই ধরনের যেটা তোমাদের নিয়ম 3-এ বলা হয়েছে, এইভাবে আমরা রাসায়নিক সংকেত লিখতে গেলে কিছু ক্ষেত্রে আমরা প্রবলেমে পড়ি। প্রবলেমগুলো একই, যে যদি দুটি যৌগ বা দুটি মৌল বা দুটি অণু বা পরমাণু এদের যদি যোজনী একই হয়, সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের সমাধান আছে, আমরা সেই সমাধান নিয়ে এখন আলোচনা করব। আমি নিয়ম 1 আর 2 নিয়ে যেটা আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নিয়ম 3 নিয়ে আলোচনা করছি। দেখো তো এখানে যদি আমি একটা সংকেত লিখি, একটু খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড লিখি সংক্ষেপে, কার্বন ডাইঅক্সাইড। এই সংকেতটা কিভাবে তৈরি হলো আমি সেখান থেকে আসব। আমরা জানি কার্বনও পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। এখানে কার্বনের 4 নম্বর আর অক্সিজেনের যোজনী 2 ব্যবহৃত হয়েছে। কার্বনের যোজনী কত ব্যবহার করছি আমরা 4 আর অক্সিজেনের যোজনী 2। তো সেই ক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী অবশ্যই অক্সিজেন যোজনী কার্বনের কাছে যাবে আর অক্সিজেনের কাছে কার্বন যোজনী আসবে। তাহলে বিক্রিয়া করলে কত হয় C2O4। এখন এভাবে লিখলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আর 4 এদের অতি সহজেই আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। তাহলে কাটাকাটি করতে পারলে, অর্থাৎ যদি একটা গুণনীয়ক হয়ে থাকে, তাহলে আমরা তাদের সর্বনিম্ন আকারে
লিখব। অর্থাৎ এদেরকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হয় C1O2 বিক্রিয়া করলে CO2। এইভাবেই আমাদের কার্বন ডাইঅক্সাইডের সংকেতটা তৈরি হয়ে গেছে। এখন এইভাবে দেখো আমরা ফেরাস সালফেটের সংকেতও লিখতে পারি। ফেরাস সালফেট আমি একটু উপরে লিখে নিই, দেখো FeSO4। ফেরাস সালফেটের ক্ষেত্রে আমরা জানি ফেরাসের যোজনী 2 আর 3, আর সালফেটের যোজনী জানি 2। তাহলে এটা যদি আমরা জানি সেক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী সালফেটের যোজনী ফেরাসের আর আয়রন অর্থাৎ ফেরাসের যোজনী সালফেটের আমরা বসিয়ে দিই Fe2SO4 এর হোল 2 অথবা Fe2SO4 এর হোল 3। যেহেতু এখানে দুটো যোজনী আমরা যে কোনটা ব্যবহার করতে পারি, তাহলে এখানে যদি আমরা ব্যবহার করি নিয়ম অনুযায়ী 2 2 কাটা কেটে গেলে কত থাকে FeSO4, আর এখান থেকে Fe2SO4 এর হোল 3, অর্থাৎ একটা ফেরাস সালফেট আর একটা ফেরিক সালফেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।